রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আজকের সাধারণত যে জন্য আমি ডাকলাম সবাইকে, এটা হচ্ছে অ্যাডোব স্টকের হচ্ছে এই যে কি বলে রিভিউ আলী প্রসেস ভাই যেটা। কথা কিন্তু ক্লিয়ার না, কথা ক্লিয়ার না? একদম আস্তে আস্তে শুনতেছি, খুবই আস্তে। একদম অতিরিক্ত আস্তে, একদম মনে হয় যে পাশের রুমের থেকে কথা বলতেছেন। আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো সাধারণত এখানে আহ, এই জিনিসগুলো আমরা টেস্ট করে আসতেছি। মেইন কথা হচ্ছে অ্যাডোব স্টকের কোয়ালিটি মেনটেন, মানে অ্যাডোব স্টক কিভাবে কোয়ালিটি আমাদের প্রসেস করে সেই জিনিসটা আর কি ইয়ে করা হয়েছে, সেট আপ করা হয়েছে যাতে আমাদের ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি ওরা রিভিউ করে। সেই কারণে এই আলোচনাটা আজকে করা হবে। সমস্যা নাই, আলোচনার মধ্যেও প্রশ্ন করতে পারেন, এর বাইরেও প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা আমি একটু আচ্ছা, প্রথমে যেহেতু অ্যাডোব স্টকে হচ্ছে কোনো ফাইল, ছবি বা ভিডিও বা ভেক্টর আপলোড করলে কোয়ালিটি রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যায়, সেটা সেই জিনিসটা একটু আলোচনা করা হবে এখানে। টেকনিক্যাল কোয়ালিটি চেক, ফার্স্টে টেকনিক্যাল যে কোয়ালিটি চেক করা হয় মানে অ্যাডোব স্টকের, এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে আমাদের এই ডিজাইনগুলো ওরা ফালায়া রাখে। তো এই জিনিসটা রেজুলেশন অ্যান্ড শার্পনেস, ইমেজের বা ভিডিওর যথেষ্ট পরিমাণ আপনার স্পষ্ট বা উচ্চ রেজুলেশন না থাকলে ওরা এই জিনিসটা আটকে রাখে। সোজা কথা, নয়েজ এবং ব্লার, অপ্রয়োজনীয় ডিজিটাল নয়েজ বা ব্লার থাকলে তা বাতিল হয়ে যেতে পারে। এক্সপোজার এবং কালার ব্যালেন্স, ঠিক আছে, কালারের ক্ষেত্রে এটা যেহেতু কালো সিলুয়েটের কাজ করি সেক্ষেত্রে কালারের ওটা কোনো বিষয় না। ক্রপিং এবং ফ্রেমিং, কোনো ছবি যদি ঠিক মতো কম্পোজিশন আছে, মানে ছবি অর্ধেক কাটে গেছে বা ইয়ে আছে মাঝখানে নাই বা অ্যালাইন নাই সঠিক, এগুলো হলে সাধারণত এগুলো চেক করা হয়। আর্টিফ্যাক্ট এবং কম্প্রেশন ইস্যু, অতিরিক্ত জেপিজির ক্ষেত্রে এটা হচ্ছে ব্র্যান্ডিং ইফেক্ট থাকলে তার নেয় না। আর্টিফ্যাক্ট মানে অতিরিক্ত আর্টিফ্যাক্ট থাকলে, আর্টিফ্যাক্ট জিনিস এখন যদি প্রশ্ন করেন তাহলে তো আমি বিপদত করে। যাই হোক, এখন কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি চেক, ঠিক আছে, এটা হচ্ছে অনন্যতা এবং মৌলিকতা, মানে অন্যদের যেটা আছে সেটা মনে করেন আপনার মেইন কথা হচ্ছে কি, আপনার মেইন কথা মৌলিকতা যেটা শুধুমাত্র আপনি ওই টাইপের দিচ্ছেন আর কেউ দেয়নি, এটা হলে চেক করে ওরা। ঠিক আছে, অনন্যতা। এবং আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেন, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি ফ্রেম করা আছে কিনা বা ব্যাকগ্রাউন্ড অবাঞ্ছিত এলিমেন্ট আছে কিনা, এই জিনিসগুলো দেখা হয়। আমরা সাধারণত কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করি সেক্ষেত্রে সেটা যদি না থাকে তাহলে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, 2-3 লেয়ারের যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই সেটা গ্রুপিং করে দিবেন। ঠিক আছে, আর যদি মনে হয় যে না আমি গ্রুপিং করব না, তাহলে ওটা সরাসরি রাস্টারাইজ করে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রাস্টারাইজ করে দিয়ে ক্রপিং করে নেবেন। তবে রাস্টারাইজ না করাটাই বেটার, ভেক্টর রাখাটাই সবচেয়ে বেটার আর কি। কন্টেন্টের ব্যবহারযোগ্যতা, ছবিটি কমার্শিয়াল বা এডিটোরিয়াল, মানে আপনার ছবিটা মানে ব্যবহার করার জন্য উন্মুক্ত কিনা। আপনি কপিরাইট মেরে রাখছেন, কেউ মনে করেন আপনার ডিজাইনটা কিনলো, সেটা ইউজ করতে পারতেছেন, আপনি কপিরাইট পিছনে দিচ্ছেন, তাহলে কিন্তু এটার ঝামেলা হতে পারে, মানে এটাও আবার ব্যাপার আছে। আইনগত এবং নীতিমালা যাচাই, ছবিটার যদি কোনো ব্যক্তি থাকে, মডেল যদি রিলিজ ফর্ম প্রয়োজন হয় সেটা যদি আপনি না দেন, যদি কোনো বিল্ডিং ব্র্যান্ড লোগো কপিরাইট যুক্ত থাকে তাহলে প্রপার্টি রিলিজ প্রয়োজন। ট্রেডমার্ক এবং কপিরাইট, দেখছেন, ওই টিকটা দিতে হবে আপনাকে ট্রেডমার্কের। যদি ছবিতে কপিরাইট থাকা কোনো লোগো বা ডিজাইন থাকে তাহলে তা বাতিল হতে পারে। জনপ্রিয় ব্র্যান্ডের নাম যেমন আইকনিক ডিজাইন থাকা কন্টেন্ট অনুমোদিত না। যেমন মনে করেন আপনি কোনো সেলিব্রিটি বা বড় বড় কোনো কোম্পানির নাম দিচ্ছেন বা ইয়ে, সংবেদনশীল বস্তু যেমন সহিংসতা, যৌনতা, ঘৃণা, রাজনৈতিক, সেগুলো থাকলে বাতিল হয়ে যাবে। আচ্ছা, কিওয়ার্ড এবং শিরোনাম যাচাই, আপনার যদি যেই ফাইলটা দিচ্ছেন সেটা যদি আপনার কিওয়ার্ড বা আপনার শিরোনাম যদি অন্যরকম থাকে, অপ্রাসঙ্গিক থাকে, আপনি দিছেন হচ্ছে আপনি বাঁশবাগানের ছবি দিছেন দিয়ে লেখা রাখছেন হচ্ছে সানসেট, তাহলে হবে না। ঠিক আছে, আর কিওয়ার্ডে কোনো প্রকার স্প্যামিং করা যাবে না। কিওয়ার্ড স্প্যামিং মানে যেটা বোঝাই সেটা হচ্ছে বানান ভুল থাকা যাবে না। এবং আপনি অতিরিক্ত ক্লিক বেট, মনে করেন আপনার জিনিসটা, সাপোজ মনে করেন আপনি লাভ ক্যাপলের ছবি দিছেন, ভাবলাম যে না, তো লাভ কাপলের দিয়ে কোনো লাভ হবে না, আমি একটা কুত্তার ইয়ে দিয়ে দিই, না এটা হচ্ছে স্প্যামিং, এটা দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। মানে আপনার জিনিস যেটা ঠিক সেটারই কিওয়ার্ড আপনাকে দিতে হবে, অন্য কোনো কিওয়ার্ড দিয়ে যে আপনি সেটা লাইন লাইটে নিয়ে যাবেন এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আচ্ছা, কোয়ালিটির সময়কাল, সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যে ওরা ফাইল রিভিউ করে থাকে, কিন্তু
দীর্ঘ সময়, মানে 10 থেকে 15 দিন নিতে পারে, আর বেশিও নিতে পারে। অ্যাপ্রুভ না হলে, ঠিক আছে, করণীয়, অ্যাপ্রুভ না হলে আপনি ফিডব্যাক চেক করুন, রিজেক্টের কারণ জানিয়ে দেয়, বা সেই রিজেকশন হলে রিজেকশনের কারণ অনুযায়ী ইমেজ এডিট করুন, নয়েজ এক্সপোজার মেটাডাটা যেটার কথা বলবে ওরা সেটা নতুনভাবে আপলোড করুন। ওই একই ফাইলে আপনি আবার আপলোড করতে পারবেন, কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে, ঠিক আছে। এখানে অ্যাডোব স্টক সাধারণত কিছুদিন পর পর রিভিউ করে। আচ্ছা যাই হোক, এটার আমি ইয়ে করছিলাম, তো এটার ওই এইটুকু ওরা বলছিল, এটা আমি ইয়ে করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন দেরিতে রিভিউ করে কেন, ঠিক আছে, দেরিতে রিভিউ করার ব্যাপার সেটা হচ্ছে আপনার অ্যাডোব স্টকের ক্যাটাগরিতে, মানে নির্দিষ্ট ক্যাটাগরি কন্টেন্টকে বেশি দ্রুত রিভিউ করে থাকে, বিশেষ করে যেগুলো চাহিদা বেশি থাকে, যেমন ট্রেন্ডিং, সিজনাল ইভেন্ট কন্টেন্ট, ক্রিসমাস, হ্যালোউইন, ব্ল্যাক ফ্রাইডে ইত্যাদি দ্রুত এগুলো রিভিউ হয়, ঠিক আছে। বিজনেস কর্পোরেট কন্টেন্ট, মানে যেগুলো বিজনেস আপনার অফিস প্রযুক্তি, মেডিকেল, এই টাইপের জিনিসগুলো কমন এবং পুনরাবৃত্ত কন্টেন্ট, সাধারণত অতিরিক্ত জমা পড়া বিষয়বস্তু, যেমন ফ্লাওয়ার, স্কাই, এগুলো আপনার নেবে না। ব্যাকগ্রাউন্ড, সাদামাটা ন্যাচারাল দৃশ্য দেরিতে রিভিউ হতে পারে, কারণ এরকম কন্টেন্ট পরিমাণে অনেক বেশি আছে, ঠিক আছে। তাহলে চিন্তা করেন, ফ্লাওয়ার, স্কাই, ব্যাকগ্রাউন্ড, সাদামাটা ন্যাচারাল দৃশ্য, এগুলো না দেওয়াটাই সবচেয়ে বেটার, কারণ এগুলো পরিমাণে আছে। আচ্ছা, এবার আসেন ফাইলের ক্যাটাগরি ও টাইপ। ফাইল টাইপ ও ক্যাটাগরি স্পেসিফিক রিভিউ টাইম। আচ্ছা, এটা আপনার বিভিন্ন ধরনের কন্টেন্টের ওপর আলাদা আলাদা সময় নিতে পারে, যেমন ফটোগ্রাফ, জেপিজি এবং পিএনজির ক্ষেত্রে সাধারণত 3 থেকে 7 দিন ওরা সময় নিয়ে থাকে, এবং ভেক্টর এআই, ইপিএস, এসভিজি বেশ কিছুটা বেশি সময় নিতে পারে, কারণ ডিটেলস চেক করা লাগে, 7 থেকে 15 দিন, ঠিক আছে। ভিডিওর ক্ষেত্রে আপনার 15 থেকে 30 দিন, আরও বেশি লাগবে, কারণ ফ্রেম বাই ফ্রেম চেক করতে হয়। আর জেনারেটিভ এআই কন্টেন্ট, সাধারণত কন্টেন্টের পরিমাণ বাড়ার কারণে অ্যাডোব স্টক এগুলো রিভাই করতে বেশি সময় নেয়, 15 দিন প্লাস, ঠিক আছে। তো এখন থেকে কেউ যেন প্রশ্ন করে না যে কেন ভাই আমারটা লিখছে না, যাই নিবি তাকে আমি সত্যি সত্যি স্বপ্নে হলেও জুতা দিয়ে পিটাইছি, সোজা কথা। কারণ এই প্রশ্ন শুনতে শুনতে আমার রাগ উঠে গেছে কয়েকদিন হলে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে সার্ভারের চাপ এবং রিভিউ টিমের ব্যস্ততা। যদি কোনো নির্দিষ্ট সময়ে অ্যাডোব স্টকে প্রচুর কন্টেন্ট আপলোড হয়, তাহলে সার্ভারের উপর চাপ পড়ে, সেক্ষেত্রে রিভিউ টিমকে বেশি সময় নিতে হয়। বড় কোনো আপলোড ক্যাম্পেইন বা ট্রেন্ড বস্তু জমা পড়লে সাধারণত, মানে বিশেষ করে কিছু কিছু সময় আছে, যেমন হ্যালোউইন, ক্রিসমাস, এগুলোর ক্ষেত্রে আপনার একটু টাইম, যেমন ঈদের ফাইলগুলো, এগুলো একটু দেরি নিতে পারে, কারণ অতিরিক্ত ফাইল পরে, তো এই কারণে ওরা যেমন ছুটির সময়, বিশেষ করে বড়দিন, নতুন বছর, রিভিউ প্লাস স্লো হতে পারে। আচ্ছা, এবার আসেন ফাইলের মেটাডাটা বা কিওয়ার্ড ইস্যু। যদি ফাইলের শিরোনাম, বর্ণনা বা ডিসক্রিপশন কিওয়ার্ড সঠিকভাবে না থাকে, তাহলে রিভিউ দল সেটি ম্যানুয়ালি পরীক্ষা করে, তার সময় সাপেক্ষ হতে পারে। অতিরিক্ত ভুল কিওয়ার্ড দিলে অ্যাডোব সেটিকে স্প্যামি মনে করতে পারে এবং রিভিউ ধীর হতে পারে। কিছু ক্ষেত্রে রিভিউ টিম সঠিক অ্যালগোরিদম ব্যবহার করে, যদি ফাইলটি সন্দেহজনক হয় তাহলে ম্যানুয়ালি রিভিউ করতে হয়, সোজা কথা। আচ্ছা, রিভিউ কিউতে অ্যালগোরিদম সমস্যা। কিছু ফাইল হোল্ড হয়ে যায়, যেমন মনে করেন আপনার 100টা ফাইল নিচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে আপনার 20টা নিছে আর বাদ বাকি 80টা ফালায় রাখছে, সেই ক্ষেত্রে আপনার কি আর কি, মানে এই যে সেটাই বলছে, কিছু ফাইল হোল্ড হয়ে যায় এবং সাময়িকভাবে পিছনে পড়ে যায়, এই কারণে আপনার একটু অ্যালগোরিদম সমস্যা। এটা পুরোনো ফাইলগুলো নতুন ফাইলের চাপে পিছিয়ে পড়ে যায়, ঠিক আছে, পিছিয়ে পড়ে যায় অনেক সময়। সিস্টেমেটিক বাগ বা আপনার হচ্ছে সমস্যা হলে ফাইল আটকে যেতে পারে, এটা ওদের সিস্টেম। এই তিনটে কিন্তু অ্যাডোব স্টকের সমস্যা, এটা আমাদের সমস্যা, ঠিক আছে। আইনি এবং কপিরাইট যাচাই, যদি কোনো ফাইলের মধ্যে কপিরাইট ইস্যু থাকতে পারে, এমন উপাদান থাকে যেমন লোগো, ট্রেডমার্ক, বিশ্বস্ত স্থান, তবে সেটি ম্যানুয়ালি রিভিউ করতে হয়। মডেল এবং রিলিজ প্রপার্টি সংযুক্ত থাকলে সেগুলো যাচাই করতে সময় লাগে, মানে যত আপনি টিক দিবেন, এআইতে টিক দিবেন সময় লাগবে, মডেলে টিক দিবেন সময় লাগবে। সংবেদনশীল বস্তু যেমন রাজনৈতিক, ওই যে বললো, এই তিনটে জিনিসের টিক দিবেন তো আপনার মনে করেন গেছে, সোজা কথা, 15 দিনের ধাক্কা ওটা। আচ্ছা, অ্যাডোব স্টকের রিভিউ দ্রুত করার উপায়। এবার দ্রুত করার উপায় যেটা, সেটা হচ্ছে কি, আপনার উচ্চ চাহিদা সম্পন্ন ক্যাটাগরি কন্টেন্ট, মানে যেগুলো সাধারণত বেশি চাই, মানে আপনার হচ্ছে বিজনেস, প্রযুক্তি, স্বাস্থ্য, এআই জেনারেটেড, ইউনিক ডিজাইন, সঠিকভাবে মেটাডাটা, শিরোনাম, কিওয়ার্ড ব্যবহার করুন, কিওয়ার্ড স্প্যামিং করবেন না। কোনো ট্রেডমার্ক, লোগো বা কপিরাইট যুক্ত উপাদান ব্যবহার করবেন না। একই ধরনের ছবি বা ভিডিও বারবার আপলোড করা থেকে বিরত থাকুন। প্রাসঙ্গিক মডেল এবং প্রপার্টি রিলিজ ফর্ম সাবমিট করুন, ঠিক আছে। তারপর অ্যাডোব ফোরামে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন যদি ফাইল 30 দিন বেশি রিভিউ থাকে।
এখন বিষয়টা হচ্ছে কি, শেষ কথা এটা বললাম না। ওয়েট ভাইয়া, হ্যাঁ, ওপরে যান। এখানে বলছে প্রাসঙ্গিক মডেল ও প্রপার্টি রিলিজ ফর্ম। এই যে ফর্মের কথা বলছে, এটা আমরা কিভাবে যখন দিব তখন ফর্মটা কোত্থেকে, ওদের এখান থেকেই দিবে না না, এটা ফর্মের কথা সাবমিট একটু করার বেশি জন্য? লিখছে। এটা আপনার হচ্ছে ওই মডেল আর হচ্ছে প্রপার্টির ওই যে টিকের কথা বলছে। হ্যাঁ, ফর্ম টম কিচ্ছু দিতে হবে না। আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা আসে শেষ কথা, শেষ কথাতে কয়েকটা বড় বড় কথা লেখা আছে। যেমন আপনি যদি 100টা ফাইল, এই যে দেখেন এখানে বলছে আপনার যদি 100টি ফাইল, ঠিক আছে, আপলোড করেন তাহলে মাত্র 20টি রিভিউ হয়, আর বাকিগুলো রিভিউ না করে অপেক্ষামান পেন্ডিং অবস্থায় থেকে যায়। কিছু ফাইল দ্রুত রিভিউ হয়, আবার কিছু ফাইল অনির্দিষ্টকালের জন্য অপেক্ষায় থাকে। কখনো দেখা যায় একই আপলোডের ফাইল, কিছু ফাইল অ্যাপ্রুভ হয়, আবার কিছু ফাইল রিজেক্ট বা পেন্ডিং থাকে। এর পরিস্থিতির কারণ, ফলাফল বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো। আচ্ছা, ব্যাচ ভিত্তিক রিভিউ, ঠিক আছে। এখানে আপনার মনে করেন যদি বড় ব্যাচের ফাইল মানে অনেকগুলো ফাইল আপনি যদি দেন, তাহলে সেগুলো কন্ট্রিবিউটরদের আপলোড করা ফাইলের মধ্যে থেকে নির্বাচন করে রিভিউ করে এবং বাকিগুলো অপেক্ষায় রাখে। মানে যেগুলো একটু ইউনিক সেগুলো নিয়ে নেয়, আর যেগুলো মনে হয় ওদের কাছে এটা ইউনিক না, এটার আরেকটু পরীক্ষা করা লাগবে, সেটা আটকে রাখে। তো যাদের এই 10টার মধ্যে 5টা নিয়ে বাদ বাকি 5টা রাখে, ঠিক আছে, সেগুলো ভয়ের কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষামূলক রিভিউ, স্যাম্পল বেস রিভিউ। অ্যাডব কখনো কখনো একই ব্যাচের কিছু ফাইল পরীক্ষা করে দেখে যে এগুলো কোয়ালিটি এবং মালার সাথে সামঞ্জস্য কিনা। ওই যে ওগুলো ওই ফাইলগুলো, যদি প্রথম কয়েকটি ফাইল ভালো পারফর্ম করে, তবে পরে জমা দেওয়া ফাইলগুলো দ্রুত রিভিউ হতে পারে। মানে প্রথমে পরেও যদি দেওয়া হয় সেগুলো নিতে পারে তাড়াতাড়ি। যদি পরীক্ষামূলক রিভিউ করাতে ফাইলগুলোর সমস্যা থাকে, যেমন লো কোয়ালিটি, নয়েজ, কপিরাইট ইস্যু, তাহলে বাকি ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পিছিয়ে যায় বা বাতিল হতে পারে। ওকে, কন্টেন্ট পুনরাবৃত্তি বা বাড়তি জমা, একই ধরনের অনেক ফাইল আপলোড করলে অ্যাডব স্টক কিছু ফাইল আলাদাভাবে ধরে রাখে। এই যে যারা একসাথে 50-60 100টা সিঙ্গেল ফাইল মারেন, তাদের হচ্ছে একই বিষয়ে অনেক ছবি একসাথে জমা বলে, যেমন 100টি ফটোর মধ্যে 50টি একই ধাঁচের, তাহলে তারা প্রথমে কিছু ফাইল রিভিউ করে, বাকিগুলো মানে দেখে এগুলো প্রয়োজনীয়তা আছে কিনা, তাহলে ওগুলো রিজেক্ট, সোজা কথা। যে আলী ভাই আর একটা প্রশ্ন ছিল, ও, আপনার অনেকে কি করে আপনার মানে একই ক্যাটাগরির মানে আপনার 50টা মানে বান্ডেল ফাইল দেয় বা 60টা 70টা 100টা এগুলো নিয়ে পরে আসতেছি, এগুলো নিয়ে পরে আসবো, ঠিক আছে। আচ্ছা, একই ধরনের ফাইল খুব বেশি জমা পড়েছে, এগুলো চাহিদা কম, তাহলে তারা সিদ্ধান্ত নেয়। আচ্ছা, এই একই জিনিস বারবার বলতেছে, কন্টেন্ট এবং মার্কেট চাহিদা। আপনার ফাইল যদি কন্টেন্টের মানে সত্যি কথা বলতে কি, আপনার কন্টেন্ট যদি বাজারে কম চাহিদা হয়, তাহলে সেক্ষেত্রে ওরা রিভিউটা দেরিতে করে, ঠিক আছে, তারা অপেক্ষমান তালিকায় রেখে দেয়। ট্রেন্ডিং বিষয় হলে দ্রুত রিভিউ হয়। সাধারণত এখন যেটা চলতেছে ট্রেন্ডিং, এই জিনিসটা বেশি রিভিউ হয়। আর উদাহরণস্বরূপ যেমন ফুলের ছবি আপলোড করেন, সেটি দেরিতে হতে পারে, ঠিক আছে, কারণ এগুলো প্রচুর আছে, বারবার বলতেছে এই ফুলের ছবি। যদি আপনি বিজনেস কনফারেন্সে এআই প্রযুক্তি ব্যবহার করেন সংক্রান্ত ইমেল, তাহলে দ্রুত রিভিউ হতে পারে, বিজনেস বিষয়, ঠিক আছে। আচ্ছা, ফাইলের ধরন ও মেটা ডাটা, এবার মেটা ডাটাতে আসেন। মেটা ডাটা নিয়ে আমার একটা ক্লাস হবে, অবশ্যই সেটা ভিডিও আকারে ছাড়বো আমি, সেটা সমস্যা নাই। যদি আপনার ফাইলে মেটা ডাটা শিরোনাম কিওয়ার্ড ঠিক না থাকে, এই যে বললাম ওই ফার্স্টেই বলে দিছে, যদি ঠিক না থাকে তাহলে সেকের জন্য রেখে দেয়। ভিডিও ভেক্টর এআই জেনারেটেড কন্টেন্টের ক্ষেত্রে বেশি সময় নেই। মডেল রিলিজ প্রপার্টি ইস্যু থাকলে বেশি সময় আটকে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, রিভিউ টিমের সীমাবদ্ধতা, এটা তো বলাই হইলো। অপেক্ষমান ফাইলের ভবিষ্যৎ, মানে আপনার যে ফাইলগুলো আছে মানে যেগুলো রিভিউ হচ্ছে না, সেগুলো ভবিষ্যৎ কি। দেখেন এখানে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা, যদি আপনার ফাইল কোয়ালিটি ভালো হয় এবং পূর্বে অ্যাপ্রুভ হওয়া ফাইলের মতো হয়, সেগুলো অ্যাপ্রুভ হতে পারে। কিছু সময় পর অপেক্ষমান ফাইল ধীরে ধীরে রিভিউ হয়ে অ্যাপ্রুভ হয়। তবে রিজেক্টের সম্ভাবনাটাই বেশি। যদি আগের 20টি ফাইলের মধ্যে বেশ কিছু রিজেক্ট হয়, তাহলে বাকিগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই কারণে আমি সবাইকে বলি, যেগুলো নেয় নাই সেগুলো ডিলিট করে দেন, সেগুলো আর নেবে না। আমি সবসময় এটা বলে থাকি। যদি আপনার ফাইলগুলো একই ধাঁচের পুনরাবৃত্তি হয়ে থাকে, তাহলে কিছু ফাইল বাতিল হয়ে যেতে পারে। অ্যাডব যদি মনে করে বাজারে আপনার কন্টেন্টের চাহিদা কম, তাহলে তারা কিছু ফাইল অ্যাপ্রুভ করলেও বাকিগুলো রিজেক্ট করতে। আচ্ছা, আপনার ফাইল দ্রুত ও অ্যাপ্রুভ করানোর উপায়, পানি খেয়ে নেই, ঠিক আছে। ওকে, পানি পান করে নেন। ওকে। আচ্ছা,
একই ধরনের ফাইল একসাথে আপলোড করবেন না, বুঝতে পারছেন? একই ধরনের ফাইল একসাথে আপলোড করবেন না, বরং বৈচিত্র্য আনুন, কোয়ালিটি উন্নত করুন, কিওয়ার্ড স্প্যামিং থেকে বিরত থাকুন, সিজনাল ও ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করুন, যেমন এআই, ব্যবসা, প্রযুক্তি, স্বাস্থ্য, ক্রিপ্টো ইত্যাদি ছবি। আচ্ছা, অ্যাডোব কন্ট্রিবিউটর ফোরামে গিয়ে জানার চেষ্টা করুন কেন আপনার কিছু ফাইল অপেক্ষমান রয়েছে। আচ্ছা, অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর সাপোর্টের সাথে যোগাযোগ করুন যদি কোনো ফাইল 30 দিনের বেশি রিভিউতে থাকে। আচ্ছা, এখানে আপনার হচ্ছে যাই হোক, এটা শেষ কথা। মানে মাঝে মাঝে আমি একটু সেট করে দেখছি যে এগুলো ঠিক কিনা, ঠিক আছে, এগুলো উঠে আসছে, এগুলো বাদ। আচ্ছা, এবার দ্রুত রিভিউ করানোর উপায়, ঠিক আছে। দ্রুত রিভিউ করানোর উপায় মানে আপনার হচ্ছে কিভাবে দ্রুত রিভিউ করবেন, কি কি ফাইল দিলে দ্রুত রিভিউ হয় সে জিনিসগুলো বলতেছে। যেমন আপনার হচ্ছে বিজনেস কর্পোরেট থিম, এই 5টা থিম একটু মনে রাখবেন। আমি এটা দিয়ে দেবো, সবাইকেই দিয়ে দেবো, সমস্যা নাই, গ্রুপে দিয়ে দেবো নি, দিয়ে খাবিনি সমস্যা। আচ্ছা, টেকনোলজি, এআই সম্পর্কিত, চ্যাটবট, লার্নিং মেশিন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো। মেডিকেল, হেলথ কেয়ার, মেডিকেলের কথা এর আগে আমি অনেকবার বলছি, কাজ করেনি। আচ্ছা, ডাইভার্সিটি আর হচ্ছে ইনক্লুসিভিটি থিম, বিভিন্ন জাতিগোষ্ঠী একই সাথে কাজ করতেছে এইরকম। এনএফটি, ক্রিপ্টোকারেন্সি এবং মেটাভার্স কন্টেন্ট। আচ্ছা, যেসব কন্টেন্ট দেরি হতে পারে, ফুল প্রকৃতি ব্যাকগ্রাউন্ড প্রচুর পরিমাণে আছে, সাধারণত স্টক ফটোগ্রাফি যেমন স্কাইলাইন, সূর্যাস্ত, কম্পিউটার জেনারেটেড অপ্রাসঙ্গিক ইমেজ, এগুলো। আচ্ছা, টিপস, আপনি অ্যাডোব স্টকের ট্রেন্ডিং কন্টেন্ট বিভাগে ধারণা নিতে পারেন। একসাথে কম সংখ্যক ফাইল আপলোড করুন, আপনার ছোট ব্যাচে আপলোড করা ফাইলগুলোকে বেশি গুরুত্ব দেয়। আপনি যদি একবারে 100+ ফাইল আপলোড করেন তাহলে ফাইল রিভিউ হতে পারে কিন্তু বাকিগুলো পিছিয়ে যেতে পারে। পরিবর্তে প্রতিদিন 10 থেকে 20টি করে ফাইল আপলোড করুন। কে বুঝতে পারছেন এটা? হাত তোলেন, জরুরি এটা। কমাইছে। আচ্ছা, উদাহরণস্বরূপ আপনি যদি 100টি ছবি আপলোড করতে চান তাহলে একেবারে 100টি না দিয়ে প্রতিদিন 10 থেকে 15টি করে আপলোড করুন। এটা আমি অনেকবার বলছি। ঠিক আছে। মেটাডাটা এবং কিওয়ার্ড সঠিকভাবে দিন, সঠিকভাবে শিরোনাম বর্ণনা করুন, কিওয়ার্ড স্প্যামিং করবেন না, কিওয়ার্ডের সাথে কন্টেন্টের মিল রাখতে হবে, মনে রাখবেন। আচ্ছা, যদি ভুল কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনার ফাইল রিভিউ সময় নিতে পারে। উদাহরণ, এআই জেনারেটেড ব্যবসায়িক ছবি, কিওয়ার্ড কি হতে পারে, এই যে এটা একটু দেখে দিয়েছে, ভুল কিওয়ার্ড এটা, মানে সঠিক কিওয়ার্ড হচ্ছে এটা, ভুল কিওয়ার্ড হচ্ছে এটা। ঠিক আছে, ট্রেডমার্ক, কপিরাইট এড়িয়ে চলুন, কপিরাইট বিষয়ে আগেই বলে দিছি, আর বলার এটা কোনো প্রশ্ন নাই। আচ্ছা, গাইডলাইন হ্যান ত্যান এগুলো তো বলেই দিলাম। আচ্ছা, কন্ট্রিবিউটরের সাথে যোগাযোগ, মানে কন্ট্রিবিউটর সাপোর্টে যোগাযোগ করার জন্য এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, কন্ট্রিবিউটর adobe.com, এখানে যোগাযোগের লিঙ্ক এইরকম দিয়ে রাখছে। আসলে আমি এর আগে দিছিলাম, সাপোর্টের ইয়েটা দিয়ে রাখছিলাম, এটা আমি নিজেও জানি, আবার বের করবো, দিয়ে দেবো। আচ্ছা, এটা 1 মাস রিভিউতে থাকার পরে যদি ফাইল না নেয় তাহলে যোগাযোগ করবো নাকি? আমি এখন বিষয়টা বলি, 1 মাস যদি রিভিউ না হয়, ঠিক আছে, তাহলে 2 মাস রাখা যাবে। 2 মাস পরেও যদি রিভিউ না হয় সেগুলো আমার হিসাবে সেট করে দেন, নতুন দেওয়াটা। তবে মানে তাদের সাথে কথা বলার দরকার নাই। সবকিছু এই যে যেমন এই যে কি কন্টেন্ট, এআই জেনারেট কন্টেন্ট আপলোডের সময় সতর্ক থাকুন, ঠিক আছে। এআই জেনারেট কন্টেন্ট বেশি দিন সময় নিতে পারে কারণ এগুলো ম্যানুয়ালি চেক করে। সঠিক ক্যাপশন কিওয়ার্ড ব্যবহার করুন। আচ্ছা, অতিরিক্ত বা অবাস্তব ইমেজ আপলোড করবেন না, ঠিক আছে, অবাস্তব। আচ্ছা, তাহলে এর ব্যবসা শেষ। হ্যাঁ, কন্ট্রিবিউটর লেভেল বাড়ান, কন্ট্রিবিউটরের লেভেল মানে কন্ট্রিবিউটরদের লেভেল অনুযায়ী বিশ্বাসযোগ্যতা বিবেচনা করে। নিয়মিত ভালো মানের কন্টেন্ট আপলোড করলে আপনার ফাইল দ্রুত রিভিউ হতে পারে। এই যে বলছি না জামাই আদর, এটা যদি আপনার আগের ফাইল বেশিরভাগ ফাইল অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে ভবিষ্যতে ফাইলগুলো দ্রুত রিভিউ, ঠিক আছে, মানে ঠিক আছে, রেগুলারিটি। আচ্ছা, সংক্ষেপে বাজারে চাহিদা সম্পূর্ণ কন্টেন্ট আপলোড করুন, একসাথে কম সংখ্যক ফাইল আপলোড করুন, প্রতি 10 থেকে সঠিক মেটাডাটা ও কিওয়ার্ড ব্যবহার করুন, কপিরাইট বা ট্রেডমার্ক দিয়ে চলুন, কন্ট্রিবিউটর সাপোর্টের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, এআই কন্টেন্টের যত্ন নিন।
আচ্ছা, শেষ কথা বলার কোনো দরকার নাই, এখানে ট্রেন্ডিং হাই ডিমান্ড কন্টেন্ট, ঠিক আছে। হাই ডিমান্ড কন্টেন্ট কি কি? হাই ডিমান্ডেড কন্টেন্ট মানে এগুলো সবসময় হাই। সেটা হচ্ছে এআই ও প্রযুক্তি সম্পর্কিত ছবি, ব্যবসা ও কর্পোরেট সংক্রান্ত কন্টেন্ট, স্বাস্থ্য মেডিকেল থিম, ই কমার্স, অনলাইন শপ, ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত কারেন্সি। আচ্ছা, এগুলো সাধারণত এই যে কারণ এইসব কন্টেন্টের মার্কেটে বেশি ডিমান্ড থাকে তাই অ্যাডোব তাড়াতাড়ি রিভিউ করে, আর ব্র্যান্ড ও ব্যবসায়ীরা এসব বেশি কিনে থাকে। তার মানে ব্র্যান্ড ও মানে আমাদেরকে সেল দিতে হবে, সোজা কথা। এডিটোরিয়াল কন্টেন্ট যেমন হচ্ছে স্পোর্টসের ক্ষেত্রে ফিফা, অলিম্পিক, ফর্মুলা এগুলো নিয়ে কাজ করা যায়, বড় বড় রাজনৈতিক এগুলো নিয়ে কাজ করা যায়, জনপ্রিয় উৎসব এবং সিজনাল এগুলো নিয়ে কাজ করা যায়, ঠিক আছে। কারণ সিজনাল ইভেন্ট ভিত্তিক কন্টেন্ট দ্রুত প্রকাশ করে যাতে ক্রেতারা সেগুলো সহজে খুঁজে পায়। আচ্ছা, এবার ভেক্টর ফাইল 3 নম্বরে হচ্ছে ভেক্টর ফাইল, দ্রুত রিভিউ হয় ইলাস্ট্রেশন ফাইলগুলো, ঠিক আছে। বিজনেস ইনফোগ্রাফিক কন্টেন্ট, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, আইকন সেট, ইউআই ডিজাইন, ঠিক আছে, অ্যানিমেটেড ক্যারেক্টার ডিজাইন এগুলো তাড়াতাড়ি নিয়ে থাকে, তো মানে লো রেজুলেশন রিভিউ হয় ভেক্টর ফাইলগুলোতে সাধারণত। ভেক্টরে সাধারণত লো থাকে না, তাড়াতাড়ি রিভিউ। ফটোগ্রাফি নির্দিষ্ট ক্যাটাগরি, রিমোট ওয়ার্ক, যাই হোক এটা বললাম না, এই যে ফুড, ওয়ার্কস্পেস, টেক্সটাইল, পরিবেশ, চারটে এখন সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, এগুলো ব্যবসায়িক থাকার কারণে তাড়াতাড়ি রিভিউ হয়। সাধারণ ল্যান্ডস্কেপ, ফুল, আকাশ, সূর্যাস্ত। ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট নিয়ে আমি কোনো নাম না, ভিডিও ড্রোন শট সবচেয়ে বেশি হয়, স্লো মোশন, সব চারটে বেশি। এখানে দ্রুত রিভিউ হওয়ার হচ্ছে এডিটেড এবং বাস্তব সম্মত এআই চিত্র, বাস্তব, ঠিক আছে। একটু আর্ট অ্যাপ হাইলাইট, কোন ধরনের ফাইল বেশি? এই যে বলতেছে কম চাহিদা সম্পন্ন সাধারণ কন্টেন্ট, বড় বেশি একই ধরনের ব্র্যান্ড নাম থাকে বা লো রেজুলেশন। আচ্ছা, তো এই কয়টা একটু হবে, সেটা হচ্ছে কি 10টা থেকে ফাইল আপলোড দেওয়া হবে না, কোয়ালিটি ধরে রাখতে হবে, সঠিক হবে, চাহিদা সম্পন্ন আপলোড করতে, হাই ডিমান্ডে। এআই ইমেজ বাস্তব সম্পন্ন এআই কন্ট্রিবিউটর কারণ ভালো কন্টেন্ট, নিয়মিত ভালো কন্টেন্ট সাপোর্ট। শেষ কথা, বলার দরকার নাই, তাই হয়েছে ট্রেডমার্ক। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। আচ্ছা, আরেকটু আমি শেষ করি। বলছে একই পিসি থেকে একাধিক চালানো একই পেমেন্ট ব্যবহারের নিয়ম, ঠিক আছে, একই কয়টি চালানো যাবে। অ্যাডোব স্টক স্পষ্টভাবে বলে যে একজন অ্যাকাউন্ট ফাইল টাইপ অনুযায়ী একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে বিশেষ ক্ষেত্রে একই ব্যক্তি যদি 3টা অ্যাকাউন্ট চালান তাহলে তার অ্যাকাউন্ট সাসপেন্ড বা ব্যান হয়ে যেতে পারে। যদি একই পিসি থেকে ভিন্ন ব্যক্তি পরিবারের সদস্য সহকর্মী আলাদা তথ্য আলাদা হওয়া উচিত। একই পেমেন্ট মেথড ব্যবহার করা যাবে কি? অনুযায়ী একাধিক অ্যাকাউন্টের জন্য একই পেমেন্ট ব্যবহার করলে কলা বিষয়ে হতে পারে, ঠিক আছে। যে আপনার কারো অ্যাকাউন্টে মেথড, আপনার পেমেন্ট মেথড যদি অন্য কারো নামে মানে আপনার নামে আছে অ্যাকাউন্ট, তো অন্য কারো ইয়েতে, তাহলে সেটা সুবিধাজনক হবে। তো আপনার যদি একসাথে, আমি আপনাদের ঠিক মতো আমি ইয়ে করে দেবো নি, গাইড করে দেবো নি, তার বেশি কেউ অ্যাকাউন্ট চালায় না। এখানে হচ্ছে একাধিক অ্যাকাউন্ট চালানোর ঝুঁকি, আপনার সমস্ত অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, কষ্ট হ্যান ত্যান রেখে দিয়েছে, যাই হোক বলার দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে কি, অ্যাডোব স্টক কি কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পারে? একাধিক অ্যাকাউন্ট চালানো, এর বেশি অ্যাকাউন্ট চালালে নীতি হতে পারে। কন্টেন্ট বা কপিরাইট লঙ্ঘন, মিথ্যা তথ্য আদান প্রদান,
এগুলোর ক্ষেত্রে আপনার নাই হয়ে যেতে পারে। নকল কন্টেন্ট, যদি অন্য কোনো কন্টেন্টের কপি মারা হয় তাহলে সেক্ষেত্রে কম মানের কন্টেন্ট, সঙ্গতিপূর্ণ নকল, এগুলোর জন্য কিন্তু যায়। মডেল রিলিজ বা প্রপার্টি এটার জন্য ডুপ্লিকেট কন্টেন্ট, ভ্রান্ত বা ভুল মেটাডাটা, উল্টা পাল্টা মেটাডাটা দেওয়া যাবে না। একাধিক পেমেন্ট মেথড ব্যবহার কর, মানে একাধিক পেমেন্ট মেথড যদি আপনি একই অ্যাকাউন্টে পেওনিয়ার দিয়েও তুলতেছেন, স্কিল দিয়েও তুলতেছেন, আবার ইয়ে দিয়েও তুলতেছেন, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনার যাইতে পারে, ঠিক আছে। ফ্রড অ্যাক্টিভিটি, আপনি একই অ্যাকাউন্টে ঢুকাইছেন, পেপালও ঢুকাইছেন, আবার হচ্ছে বলে পেওনিয়ারও ঢুকাইছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেতে পারে। একটা অ্যাকাউন্টে একটাই ইউজ করে, ঠিক আছে, নকল মডেল, ফেক মডেল রিলিজ। এরপরে ভুয়া সাইন্সোর বা মিথ্যা তথ্য দিয়ে সাবমিট করে, তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। স্বল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক ফাইল আপলোড, এই যে দেখেন, যদি আপনি ওই যে মাঝে মাঝে আমরা সবাই কি করি, করে ঠেকে দেই না, ঠেকে দেওয়ার পিছন দিয়ে দিল, সমস্যা নাই, একসাথে অনেকগুলো ফাইল দেওয়া যাবে না। আলী ভাই আপলোড দিয়ে রাখলাম কিন্তু সাবমিট করলাম না। আপলোডের কথা বলছে, সাবমিটের কথা কয়নি, ঠিক আছে। আচ্ছা, জি জি, অবৈধ বা অবাঞ্ছিত আচরণ, ঠিক আছে, ডুপ্লিকেট ফাইল, মানে ওই ফাইল করে মারা, অস্বাভাবিক কার্যকলাপ, ঠিক আছে, দুষ্টু গরু যদি ঢিসাঢিসি করে, সেই ক্ষেত্রে ব্যান থেকে রক্ষা পাওয়ার উপায়, অ্যাডব স্টক যথাযথ মেটাডাটা দিন, লঙ্ঘন করুন, একমাত্র অ্যাকাউন্ট ব্যবহার করুন, একাধিক পেমেন্ট মেথড চলুন, এটাই বলতেছে। তার দরকার তাই একটাই কথা। এখন বিষয়টা হচ্ছে কি, আমি বাদ দিলাম। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, মেইন যে বিষয়, ঠিক আছে, এটা হচ্ছে ডিএমসিএ। ডিএমসিএ এর হচ্ছে ফুল মিনিং যেটা বলে, ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট, ঠিক আছে, সম্পর্কে কি কারো ধারণা আছে? ডিএমসিএ কপিরাইট নাই 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 নাই, না থাকলে ভালো, না থাকলে তার নাই, তাই মাইক্রোস্টকে এসে মার খাক, আমরা পাই দাও। যাই হোক, ডিএমসিএ হচ্ছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। এটা হচ্ছে একটি মার্কিন যুক্তরাষ্ট্র কপিরাইট আইন, যা 1900 সামগ্রী যেমন গ্রাফিক ডিজাইন, ছবি, অন্যান্য ডিজিটাল মিডিয়ার কপিরাইট রক্ষা করতে সাহায্য করে, ঠিক আছে। কোন বিষয়টা হচ্ছে কি, আমি সংক্ষেপে বলি। ভেক্টর গ্রাফিক সাধারণত এআই ইপিএস সংরক্ষণ করা হয়, সংস্থা তাদের ভেক্টর উপাদান বিক্রি বা শেয়ার করে থাকে, এগুলো বিনামূল্যে বা অনুমতি ছাড়া ব্যবহারের মানে অনুমতি নেই, ফ্রি ফর ক্রিয়েটিভ কমন লাইসেন্স উল্লেখ থাকে, ফ্রি ফর কমার্শিয়াল ইউজ বা কপিরাইট মানে ক্রিয়েটিভ কমন লাইসেন্স তাহলে ইউজ করতে পারবে, তাছাড়া পারবে না। ফটোগ্রাফ বা ইমেজ, ঠিক আছে, ফটোগ্রাফ বা ইমেজের ক্ষেত্রে বিনা অনুমতিতে ইউজ করা যায় না। কিছু ওয়েবসাইট যেমন ফ্লাশ পিক্সেলস পিক্সাবে সবাইকে বিনামূল্যে ছবি ব্যবহার করতে দেয়, তো অনেক ছবির জন্য কপিরাইট থাকে, ঠিক আছে। তার মানে মেইনলি কেউ যদি একটা ছবির মালিক হয়ে যায়, ঠিক আছে, নির্জানি থেকে আপনি একটা ছবিটার কথা, কারণ এটা জানি আপনাকে দিয়ে দিছে টাকার বিনিময়ে। কোন বিষয়টা হচ্ছে কি, এখন কপিরাইটেড একটা জিনিস অ্যাডব স্টকে দিলেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনি কাকে দিলেন, অ্যাডব স্টক কিন্তু ব্রোকার হিসেবে কাজ করে, আপনার জিনিস দিয়ে দিল, ওকে অ্যাডব স্টক থেকে সরাসরি লাইসেন্স পেয়ে গেল। কিন্তু অ্যাডব স্টককে যখন দেওয়া হবে, তখন তো আমাদের একটা এগ্রিমেন্ট থাকতে হবে, নাকি থাকতে হবে না? জি জি জি, থাকতে হবে। মানে আপনি আপনার জমি বেচলেন একজনের কাছে, জমির দালালক বললেন যে তুই এই জমিটা বেচে দে, অক্ত দেওয়া লাগবে কিছু, অক্ত কাগজপাতি দেওয়া লাগবে কিছু, নাকি কাস্টমার নিয়ে আসবি, ব্যাপার আছে। মানে এখানে অ্যাডব স্টক দালালের হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ ফরম্যাটের ক্ষেত্রে লোগো বা আইকন এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, যাই হোক, এটা ওই একই জিনিস। এই কপিরাইট আচ্ছা কিভাবে কাজ করে,
এই জিনিসগুলো আমি দিয়ে দেবো নি, আপনারা পড়ে নিয়েন। আমি বেশি হ্যাঁ এর মতো সত্যি লিখছি এই জিনিসটা একটু এখানে শাস্তির ব্যাপার স্যাপার আছে, জরিমানা বা ওয়েবসাইট বন্ধর শাস্তি থাকতে পারে, বিভিন্ন কিছু শাস্তি হতে পারে, বাড়িতে এসে ধরে উলিয়ে দিতে হবে, স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নিয়মে আছে, আমি লিখি নাই, ভয় পাই যাবে সব। আচ্ছা, কপিরাইটের বিষয়টা, এখন বিষয়টা হচ্ছে কি, ফাইল এখন বর্তমানে যখন আপনি ফাইল আপলোড করবেন, ক্ষেত্রে আপনার ফাইলের ক্ষেত্রে কপিরাইট, ঠিক আছে, যারা কপিরাইট করবেন না ক্ষেত্রে তাদের যে রিভিউ পিছে যাবে, প্লাস কি বলে মেটা ডাটার, কারণ এটা মেটা ডাটার সঠিকভাবে পূরণ হবে না। এটা চাচ্ছে ওরা কি রকম স্টেটারে যে ধরনের মেটা ডাটা ইনফোতে যে ধরনের জায়গা আছে, কোনো জায়গা আপনার ফাঁকা রাখা যাবে কথা হোক, আমি দেখাচ্ছি। মধ্যে কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। ধরেন দুইটা যদি অ্যাকাউন্ট থাকে, এই দুইটাই পেমেন্ট মেথড কি দুইটাই আলাদা হইতে হবে নাকি একটা দিয়ে মানে ইয়া করা যাবে? আপনি একটা পেওনিয়ার দিয়ে 3টে অ্যাকাউন্ট চালাতে পারবেন, তবে সাপেক্ষে তো হচ্ছে কি, আপনার ভেক্টর অ্যাকাউন্ট যদি থাকে একটাই থাকতে হবে, যদি আপনার পিএনজি অ্যাকাউন্ট থাকে, যদি আপনার অ্যাকাউন্ট থাকে একটাই থাকতে হবে। আর সেগুলো এইভাবে যদি আপনি চালান তাহলে আপনি 3টা অ্যাকাউন্ট চালাতে পারবেন, পেমেন্ট পারবেন না, এটাই বোঝা গেছে। জি ভাইয়া আর বুঝছি। আপনার যদি একই অ্যাকাউন্টে, সাপোজ আপনার 2টা অ্যাকাউন্ট আছে, একটাতে ফটো জেপিজি আছে, পিএনজি জেপিজি দুটোই আছে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আলাদা করে আরেকটা পিএনজি খোলেন বা জেপিজি খোলেন সেক্ষেত্রে, আর আপনার একটা অ্যাকাউন্টে যদি সবই থাকে, ভেক্টর জেপিজি পিএনজি থাকে, তাহলে আলাদা করে আর অ্যাকাউন্ট প্রয়োজন নাই, দয়া করে খুলবেন না কেউ, ঠিক আছে। ফাইল টাইপ ম্যানেজমেন্ট করে খুলবেন, তাহলে যে অ্যাকাউন্টে তাহলে যাদের 2টা ভেক্টর অ্যাকাউন্ট আছে তাহলে তারা বিপদে নাকি? 100% বিপদে। যারা 2টা ভেক্টর অ্যাকাউন্ট তাড়াতাড়ি অতি সত্বর সেগুলোর নাম চেঞ্জ করেন, মালিকানা চেঞ্জ এবং মেথডটা চেঞ্জ করে অতি সত্বর। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই যে আমরা তো হচ্ছে সব সিলট ডিজাইন গুলা তো আমরা এআই দিয়ে বানাই, তো আমরা সাবমিট করার সময় কি এআই টিক মার্ক দিব নাকি এমনিতেই রাখবো, অবশ্যই যেহেতু আমরা সবসময় এডিট থেকে করি? এআই মডেল টিকতেই হবে, মাস্ট বি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দ্রুত হোক বা ডিলে হোক দিতে হবে। এই যে এখানে দেখেন একটা ফাইল, সাপোজ মনে করেন ফাইল, ফাইলে আপনি কি দিবেন, এটা দেওয়ার জন্য আপনি ফাইলে যাইতে হবে এবং এখানে ফাইল ইনফো আপনি শর্টকাট ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে অল্টার কন্ট্রোল ফাইল, ঠিক আছে। এই যে এটা এখানে সাধারণত যে ইউজ করা হয়, এখানে আপনার ছবি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাটাগুলো দেওয়াও লাগতে, যদি আপনি নিজে তোলেন তাহলে ক্যামেরার ডাটা দেওয়া লাগবে। আর এই প্রশ্ন নাই, অরিজিন এগুলো কিচ্ছু দিতে হবে না, আপনার আইপি ধ্যান এগুলো কিচ্ছু দিতে হবে না। কি ভিডিও ডাটা, যদি কেউ অডিও ডাটা দেন তাহলে মাস্ট বি দিতেই হবে। ভিডিও যদি কেউ দেন তাহলে সেই ক্ষেত্রে এটা দিতেই হবে 100%, ঠিক আছে। যদি ফটোশপের কেউ কোনো ফাইল দেন সেটা দিতে হবে, ঠিক আছে। আর র ডাটার এখানে দিতে হবে না, এটা অটোমেটিক তৈরি হয়ে যায়। আপনি ভেক্টরের ক্ষেত্রে বেসিক করবেন, ভেক্টরের ক্ষেত্রে বেসিকে কি করবেন, অবশ্যই এখানে ডকুমেন্ট টাইটেল দিতে হবে, ঠিক আছে। ডকুমেন্টের টাইটেল দিতে, অথারের নাম দিতে হবে, অথারের নাম জায়গায় দিতে হবে 1 2
এবং এটা রেটিংসটা আপনাকেই 5 করে দিতে হবে, ঠিক আছে, অল টাইম 5 রেটিং। এখানে আপনার ডেসক্রিপশন হবে ওই ডিজাইন সম্পর্কে, আর এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড। আর এই জায়গাটা সবচেয়ে কপিরাইটেড হবে, আপনার নিজস্ব ফাইল হলে এআই দেবেন। যদি আপনি বিং থেকেও বানা থাকেন তাও তো সেটা অ্যাকাউন্ট দিয়ে বানাচ্ছেন, কি হোক ফ্রিতে বানাচ্ছেন, তারপর সেটা তো আপনার, অবশ্যই সেটা আপনার ইমেল দিয়ে তৈরি হচ্ছে। এক্ষেত্রে এটা আপনার ফাইল, নিজস্ব কপিরাইট দিতে হবে। কপিরাইট নোটিশের ক্ষেত্রে এই জায়গায় আপনাকে সর্বোচ্চ 3 এই নোটিশটা আমি বানায় দেখাবো কোনো, এখানে এটা হচ্ছে সব কপিরাইট ও আর এল, ঠিক আছে। আপনাকে এই কপিরাইট ইনফরমেশনের একটা ইউআরএল দিতে হবে, 100% দিতেই হবে, একটাও মানে বাদ দেওয়া যাবে না, সবগুলোই করতে হবে। এগুলো না হয় আপনি ভাই ইউআরএলটা আমরা কিভাবে পাবো? আসতেছি, এটা টোটালি করা আমি শিখাই দেবো কোনো ফাইলের ক্ষেত্রে। তবে তার আগে এই ইউআরএল এর জন্য খড় ঘাস পুরো একটু কষ্টকর, যেটা আমি আজ থেকে 1 বছর আগে ক্লাস নিতে ট্রেন্ডিং করবো না এই বলে অনেকেই পিছিয়ে গেছিলেন যারা, তারা এখন খেলা কাকে বলে। আমি আজ থেকে 1 বছর আগে থেকে জানতাম যে খেলার নাম বাবাজি, খেলার নাম বাবাজি আসবেই। তো যারা পিছিয়ে গেছেন তারা এখন বুঝবেন, আর যারা দিচ্ছেন না সমস্যা নাই, না দিলে ভালো, ভালো যাক, যাক কম্পিটিটর কম পাবো, আরামে ব্যবসা করতে। এই ইউআরএল এর জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো সাইটে, ব্লগ সাইট হোক বা কোনো ফ্রি সাইট হোক, যে কোনো সাইট হোক, আপনাকে একটা অ্যাকাউন্ট মানে আপনাকে একটা ওয়েবসাইটের মতো হোক বা এটা আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি সহজে করতে ব্লগারের না হলে আপনি অবশ্যই করবেন যে গুগল সাইটে করা যায়, সহজ ব্যাপার, যদি গুগলে করতে পারেন। সেটাই আমি এখন দেখাই দিচ্ছি, অফ করে দিলাম, ওকে। টাইমের মধ্যে এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে লিখবেন sites.google.com, দেখার সাথে আপনার চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, sites.google.com। এখানে এসে আপনি ইয়ে তৈরি করতে পারবেন, সাইট তৈরি করতে পারবেন, বেশি কিছু আপনাকে হবে না, শুধুমাত্র আপনি পেজ তৈরি করতে হবে, এটা হলেই যথেষ্ট। আর ইউআরএলটাও আপনি নিজের মতো করে। কোন বিষয়টা হচ্ছে কি, এই জায়গায় সাইট টাইটেল দিবেন, সাইট টাইটেলে সবসময় করবেন আপনার দিবেন, আপনার নাম, যেমন আমি দিলাম ওকে, ঠিক আছে, এখানে দিলাম। এই জায়গায় পেজ টাইটেলে দিবেন, ঠিক আছে, এখানেও নাম দিয়ে দেন, কোনো অসুবিধা। আচ্ছা, এগুলো আপনি ইচ্ছা করলে এই যে হেডার টাইপ হ্যান ত্যান ইমেজ টিমেজ এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো সিলেক্টও করতে পারেন, এখানে টেমপ্লেট দেওয়া আছে আপনার, ঠিক আছে। মনে করেন আপনার এটা দেওয়ার ইচ্ছা হলো, ইনসার্ট করে দেন এখানে। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আপনি আর কি কি করবেন, এখানে আপনাকে প্রথমে যেটা নিতে হবে, এই যে এই রকম একটা আপনাকে এখানে টেমপ্লেট দেওয়া আছে, ব্লক, এখান থেকে আপনি কন্টেন্ট ব্লক নিয়ে এসে সাইডে দেন, ঠিক আছে। সাইডে দেওয়ার পর আপনি এখানে, আচ্ছা, এখানে আপনি অবশ্যই কি করবেন, আপনার নামটা লিখবেন, এখানে আপনি ইচ্ছা মতো আপনার ফন্টের সাইজ বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন, আন্ডারলাইন দিতে চাইলে দিতে পারেন, এমনকি আপনি কালারটাও চেঞ্জ করে, অসুবিধা। এখানে আপনার লিখতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল
আপনি যেটা করেন আর কি। প্রফেশনাল বানান মনে হয় ভুল হলো, মনে হবে না। ট্রাফিক ডিজাইনার, সাথে যদি আরো কিছু লিখতে চান এম দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। এটাও আপনি একটু বড় করে দেন, 24 দিলাম আমি। আর এটা একটু বড় করে দিই, এটা জায়গায় পৌঁছে, বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালো লাগতেছে 36, এটা 24 জায়গায় 18 করে। এই জায়গায় একটা ছবি দিবেন, যদি ছবি দিতে ইচ্ছা না হয়, ঠিক আছে, একটা লোগো বানিয়ে দিয়ে একটা, ঠিক আছে, আপলোড করে দিন। তো এটার আপলোড করার সিস্টেমটা হচ্ছে প্লাসে ক্লিক করে আপলোড করবেন। এখানে ওয়াইফাই নামেন, ঠিক আছে। এখন আসেন, এখানে আপনি কি দিবেন, ঠিক আছে। এবার একটা টেক্সট বক্স নিয়ে আসে এখানে দিয়ে দেন, টেক্সট বক্স। এই টেক্সট বক্সে, ঠিক আছে, আপনার বায়োটা লিখবেন, ঠিক আছে। বায়োটা কিভাবে লিখবেন সেটাও দেখাই দিচ্ছি। চ্যাট জিপিটি আপনাকে লিখে দেবে, ঠিক আছে। এখানে লিখলাম মোহাম্মদ আলী, ঠিক আছে। বানান বহুত ভুল হচ্ছে, ডিজাইনার ইন 7 ইয়ার, নাও রাইট, তো বায়ো পার্ট ফর প্রেস ফায়ার, ঠিক আছে। এরকম লিখে দিলেই হবে, সমস্যা নাই। প্রেসেস বায়ার্স, এইটুকু আপনি লিখে দেন। লিখে দেওয়ার পরে দেখবেন যে আপনাকে এটুকু লিখে দিবে, ঠিক আছে। এটুকু লিখে দিবে, টোটালি কি করবেন, কোনো প্রকার আপনি গিয়ে দিবেন না, কত ওয়ার্ডে চাচ্ছেন এইটুকু, জাস্ট এইটুকু সরাসরি এখানে নিয়ে যায়, ঠিক আছে। এখানে আপনি ইচ্ছে করলে বড় করে দিতে পারেন, ঠিক আছে। দিলাম না, জাস্ট এইরকমই থাকে, এটুকুই যথেষ্ট, এনাফ। এখন বিষয়টা হচ্ছে কি, এই পেজটা করার পরে আপনারা কি করবেন, পাবলিশটা যাবেন, এই পাবলিশটা ক্লিক করার পর এই যে পাবলিশ করবেন, এখানে আপনার ওয়েব অ্যাড্রেসটা দিন। ওয়েব অ্যাড্রেসটা মানে আপনার ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে sites.google.com এ থাকবে, আসের পরে যেটা, ঠিক আছে। যতটা পারবেন সংখ্যা ইউজ করা, ঠিক আছে, সংখ্যা ইউজ করার দরকার নেই, পারলে একটু খালি অক্ষরে দিবেন, সংখ্যা কখনো ইউজ করবেন না, ডোমেনের সংখ্যা করাটাই সব, ঠিক আছে। এখন এইরকম হওয়ার পর দেখবেন যখন টিক আসছে, পাবলিশ করে দেন, সাইট হয়ে গেল, ঠিক আছে। এখন এই সাইটটা এখন সবাই দেখতে পারে, এখানে ভিউ দিলাম, ভিউ দেওয়ার পর দেখেন আপনার হচ্ছে এখন সবাই আপনার এই পেজ দেখতে পারে, এইটুকু সবাইকে দিয়ে দিবেন, আপনি সবাই দেখতে পারবেন, ওকে। এটা গেল। এইবার আসেন কপিরাইট ইনফরমেশনে, কপিরাইটের ওই ইউআরএলটা কই থেকে পাবেন, এটাই হচ্ছে তো প্রশ্ন। এই যে পেজে যান,
পেজে যাওয়ার পর এখানে একটা আর কিছু লিখতে হবে না, আপনার এখানে যদি দেওয়ার ইচ্ছা থাকে এটা আপনি আরেকটা পেজ বানিয়ে দিবেন, বা নিচে আপনার হোয়াটসঅ্যাপ দেওয়ার ইচ্ছা আপনি দিবেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি ইচ্ছা থাকে, ইচ্ছা না থাকলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার আসেন কপিরাইট ইনফো, ঠিক আছে। এবার আপনার কি করবেন, ব্র্যান্ডের নাম যেটা মনে করেন একটা ব্র্যান্ডের নাম, আমারটা যেমন লাইন কপি ছোট করেই দিবেন, ঠিক আছে, পেজের নাম দেওয়ার পর এখানে আপনার হচ্ছে নতুন আরেকটা পেজ তৈরি হলো। এর যদি আপনি বদলাতে চান, কপিরাইট বানান ভুল। কপিরাইট বানান ভুল কেমনে? RIGHT হবে ভাই। তো সব জায়গাতেই বাগিচা থেকে বুলবুলি ডাক দিলাম। সবগুলো তাহলে তো সবগুলোই ভুল লেখছে এই পর্যন্ত। ওই সময় তো আমার জিজ্ঞেস করেন নাই। কপিরাইট আপনি আসলে আপনার জিজ্ঞাসা করতে হবে, আপনি তো আগের থেকে রেডি। সব জায়গাতেই তাহলে ভুল লেখছে আমার, সবগুলোই ইয়ে করে কপিরাইট। ওকে, এই জায়গাতেও আপনার হচ্ছে নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। প্রপার্টিজে যে এই যে সরি কপিরাইট, ওকে দিলেন। এখন বিষয়টা হচ্ছে কি, এটা কিভাবে আপনি তৈরি করবেন, মানে এই লিঙ্কটা কিন্তু অলরেডি আপনার তৈরি হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলার কোনো অপশন নাই। এখন আপনি চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কি একটা নতুন ইয়ে নেবেন, নেওয়ার পরে দেখবেন ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ড নেম ডিজাইন, ঠিক আছে। এইবার লিখবেন আপনার হচ্ছে অথার দিয়ে নাম দিবেন, ঠিক আছে। এইবার অথার বানান মনে হয় ভুল, যাই হোক। এরপরে দিবেন টপ ক্যাটাগরি দিয়ে দিবেন ডিজাইন টপ, ওকে। দিবেন ইয়ার দিবেন 2025। নাও হ্যালো হ্যালো, ঠিক আছে, ঠিক আছে ভাই, রাইট এ তো কপি সরি RIGHT হবে না, এই তো কপিরাইট ফরমেশন তো দিয়ে দেন। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে আপনি নিলেন পুরোটাই কপি করে নিলেন, নেওয়ার পর এই জায়গায় একটা ইনসার্টে যান, টেক্সট বক্স, সরাসরি এই জিনিসটা দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এটা একটু কাজ করবেন, এটা যদি এরকম দেন তাও অসুবিধা নাই, যদি আপনি মাঝখানে অ্যালাইন করে দেন এটার কোনো অসুবিধা নেই। এই জায়গায় আপনাকে অবশ্যই একটা ইমেল দিতে হবে এবং একটা ফোন নাম্বার না দিলেও, ঠিক আছে, জাস্ট একটা ইমেল দিয়ে দেবেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে, ঠিক আছে, সেটা বুঝছেন। এই জায়গায় আপনার একটা ইমেল দিয়ে দেবেন, বাদ বাকি সবকিছু আছে, যা যা ও লিখে দিছে বিটে গেছে
সমস্যা নাই, পড়ে দেখলে ইচ্ছে হলে দেখতে পারেন, ভুলভাল যদি ওদের চেয়েও নিজেকে ঠিক মনে করেন ভুলভাল দিয়ে ইয়ে করতে পারেন। এই দ্বীপ 25 কে রে বারবার ঢুকি 4 বাড়াচ্ছে। আচ্ছা ওকে, এইটুকু থাকলো। এখন বিষয়টা হচ্ছে কি, এটা কপিরাইট ইনফরমেশন। এইবার আসেন আরেকটা টেক্সট বক্স আমরা নেব, তবে তার আগে আমরা চ্যাট জিপিটি চাই। এইবার ঠিক একই জিনিসই আমরা কপি করব, কপি করে এখানে লিখব, এখানে কপিরাইট ইনফরমেশন না, নট ইনফরমেশন, নোটিশ। ঠিক আছে, নোটিশ তাকে বলে। 300, এবার 300 ক্যারেক্টার দিয়ে দেবে। ব্যাস, এই জিনিসটা ঠিক ওখানে নিয়ে যায় রেখে দিবেন। এখানে একটা কাজ করতে পারেন, এই ওপরের থেকে কপি করে নিয়ে আই, এটা হচ্ছে এটা কপিরাইট নোটিশ। আপনি ইচ্ছে করলে করতে পারেন। ঠিক আছে, এই জায়গায় অবশ্যই কন্ট্যাক্টের জায়গায় একটা ইমেল হলো। এখন বিষয়টা হচ্ছে কি, কোথায় কোনটা ইউজ করবেন এটার নিচে আমি একটু আন্ডারলাইন করে দিই। ঠিক আছে, এখন এটা পাবলিশ করে দেন। পাবলিশ করে দেওয়ার পর এরকম আসবে পরবর্তী পেজ। তো যতগুলো আপনি ব্র্যান্ড খুলবেন সবগুলোর জন্য আলাদা আলাদা করে একটা করে পেজ তৈরি করবেন। ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নেই। এই জায়গায় আপনার এই সাইটটা খালি মনে রাখবেন যে আপনার এই সাইটটা আছে নিজস্ব ইমেইলে, এটা হলেই যথেষ্ট। এখন এটা আমরা ভিউতে, এই যে এখানে ক্লিক করার পরে ভিউতে আসবো, সমস্যা নেই। বা এখানে যেও আপনার হচ্ছে ভিউ পাবলিশ সাইট, জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনার এই সাইটটা চলে আসবে। এখান থেকে এইটুকু আপনি ইউজ করবেন লিঙ্কটা। ঠিক আছে, দেখেন এটাই কিভাবে করবেন। সাপোজ একটা ফাইল ডাটা তো কিভাবে সংরক্ষণ করবেন সেটা বারবার যাতে পূরণ না করতে হয়, সেটাও আমি আপনাদের এবং এটা লাইফে আপনি একবারই তৈরি করবেন। আপনার যদি 2026 সাল হয়, 26 সালেও আপনি বদল করতে পারবেন। আপনি জাস্ট সাধারণ একটা ফাইল এটাতেই আপনার দেখাই দিচ্ছে, এটা তো ইনফরমেশনে যান। এখন আপনার হচ্ছে এই জায়গায় একটা টেমপ্লেট আমরা তৈরি করব, টেমপ্লেট, অল টাইম টেমপ্লেট তৈরি করব। এটা হচ্ছে সাপোজ মনে করেন আমার আগে ফার্স্টে আপনার ব্র্যান্ড নেমটা লিখবেন। ঠিক আছে, আচ্ছা ডিজাইন, ঠিক আছে, বানান ভুল হলো মনে হয়, ভুল ধরার জন্য তো একজন আছে। এবার আপনার নাম লিখে দিবেন এখানে। ঠিক আছে, TEMPLATE। এবার আপনার নাম লিখে দিবেন। ঠিক আছে, এই অথারের জায়গায়, অথার আছে কয় জায়গায়, 3 জায়গায়, 3 জায়গাতেই আপনার নাম পেস্ট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে আপনার হচ্ছে ডেসক্রিপশনের জায়গাটা ফাঁকা রাখবেন, এটার রেটিংসটা সবসময় 5 দিয়ে দিবেন এবং এখানে কপিরাইটটা অন করে দিবেন। এইবার নোটিশ, ঠিক আছে, এবার নোটিশটা এই যে নিচে যে নোটিশটা আছে, এই নোটিশটা নিয়ে এসে শুধুমাত্র এই নোটিশটুকু নিয়ে এসে কি করবেন, এই জায়গায় বসায় দিবেন। ওকে, এবার ইউআরএল যেটা দরকার সেটা হচ্ছে কি, এই যে এই ইউআরএলটা নিয়ে এসে এই জায়গায় বসায় দিবেন। আশা করি প্রশ্নের অ্যান্সার সবাই পাওয়া গেছে। ঠিক আছে, এই ইউআরএলটা কই পাবো? আচ্ছা, এখন এটা ফাঁকা রাখবেন, যখন আপনার দরকার লাগবে আপনি এটা সবসময় ইউজ করতে পারবেন। কিভাবে সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এইভাবে ফাঁকাই রাখবেন, এগুলোতে পরবর্তীতে ফাইল অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে, এটা জাস্ট চেঞ্জ করে দিবেন। এটা ফাঁকা রাখা, হ্যাঁ, তাই যাতে আপনি দেখলে বুঝতে পারেন এটা আপনার। 2-3টা করে ইউজ করে তো আমার মতো, আমার যেমন 3-4টা আছে এরকম। আচ্ছা, এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি শিখাই দিই। এখানে এই যে এক্সপোর্ট টেমপ্লেট এক্সপোর্টের যে অপশনটা আছে, এখানে যে হচ্ছে আপনি, আমার 3টা এখানে সেভ করা আছে, এই জ্যাম ফাইল, এক্সএমপি ফাইল যেটা,
এটা তাই কি করে, ঠিক আছে? মানে যে টেমপ্লেটটা ইউজ করবো ওইটার নাম দেবো নাকি? ওটার নাম দিবেন, মানে যে সবচেয়ে ব্র্যান্ডেড টেমপ্লেট এটা হচ্ছে সেটা নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি সেভ করে দিলাম, ঠিক আছে? এখন এটা আমি কেটে দিলাম, ওকে, কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন আমি সাপোজ মনে করেন একটা ফাইল আপনি বানালেন, তখন আপনি কি ইনফরমেশন নতুন একটা ফাইল নিচ্ছি, এখানে দেয় ইনফরমেশন, তারপর এটা তো ফাঁকা নাকি, আর তো ওটা আনতে হবে। এই যে টেমপ্লেটে যাবেন, যাওয়ার পরে এই যে ডিজাইন টেস্ট দিয়ে দিবেন, অবশ্যই মাঝখানে ক্রিপ অরিজিনাল ডাটা বাট রিপ্লেস ম্যাথড ফ্রম টেমপ্লেট, এইটুকু রাখবেন, মাঝখানেরটা দিবেন, ঠিক আছে? পরেরটা দিলেও অসুবিধা নেই, তবে মাঝখানেরটা রিপ্লেস রাখা এটাই সব। এখানে ওকে দিবেন, দেওয়ার সাথে দেখেন আপনার ওই ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটটা চলে আসবে। এখন এখানে টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন, এখানে হচ্ছে ওয়ার্ডটা দিবেন। আশা করি বোঝা গেছে, কে বোঝেনি? বুঝছি। দেওয়ার পরে আমি বলি, দেওয়ার পরে এখানে ওকে করে দিতে হবে এবং কন্ট্রোল এস দিতে হবে, বা আবার সেভ হয় না, ঠিক আছে? ওকে দিতে হবে, আবার সেভ এস দিয়ে, তাহলে কিন্তু হবে না, এটা যেন মাথায় থাকে। এখানে আর দ্বিতীয় দিন কোনো ক্লাস চাই না, যারা বোঝে না তাদের আরো একবার দেবো। কপিরাইট ইনফরমেশন ডাটা নিয়ে, আর মেটা আলী ভাই 3টা অ্যাকাউন্টের জন্য 3টা এইভাবে কি গুগল সাইট খুলতে হবে নাকি? 3টা সাইট না, 3টা পেজ খুললেই যথেষ্ট, সাইট একটাই থাকে, ঠিক আছে? ওকে তোমার মনে করো এই যে এটা দিলাম, এটা হচ্ছে ডিজাইনের জন্য, ঠিক আছে? এখানে পেজে যাও, পেজে যায় আরেকটা খোলো, কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নেওয়ার পর এখানে প্লাস দিয়ে আরেকটা, ঠিক আছে? সামান্য একটা দিলাম, ঠিক আছে? এটা ভাইয়া রেডি করতে পারবো, কিন্তু এই যে পেজের এই যে এখন যে পেজটা খুলছেন, মানে এই যে কপিরাইট ইনফরমেশন ফর ডিজাইন, তো এই জিনিসটা রেডি করতে একটু মানে মনে হয় ভুলে যাবো। এটা ভিডিও থাকবে, ভিডিও আচ্ছা ঠিক আছে। এই যে আরেকটা তৈরি হয়ে গেল। এখন বিষয়টা চিন্তা করো, এটা আমি কিন্তু করলাম না, এটা পাবলিশ করার পরে এটাকে ভিউ দিলাম, ভিউ দেওয়ার পর তোমার মনে করো এই যে এটাতে গেলে হোম, এখানে গেলে হচ্ছে, ঠিক আছে? চলে আসলো, পূরণ করা হয়নি বিধায় এখানে কিন্তু এই যে আছে, আছে, সবগুলো এখানেই থাকবে, যতগুলো তুমি খুলবা ততগুলো আসবে, ঠিক আছে? এটা ড্রপ ডাউন সিস্টেম দেখালাম না, দেখালে আবার সহজ বুদ্ধি, এটা এর চেয়ে সহজ বুদ্ধি আর নাই। ফিউচারে আমি এই ডোমেন ঠিক আছে, অল্প মূল্যে কিভাবে ওয়েবসাইট করা যায় এরা ছেলেপেলেরা কালেক্ট করতেছে,